এটিএম শামসুল হুদা তার নেতৃত্বে তারা একটা ব্রিফিং করবেন আগামীকাল এবং সংলাপের জন্য তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনকে চিঠিও দিয়েছেন। এই বিষয়টি নিয়ে ফিরবো, সংলাপের আদৌ কোনো সম্ভাবনা আছে কিনা সেই বিষয় নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যেটা আলাপ করছিলাম যে নাগরিকদের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও সেটা নিয়ে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে এটি প্রত্যাখ্যান কিন্তু করা হয়েছে। এর কি আদৌ কোনো সম্ভাবনা কি আছে? না, দেখেন, আমি সংলাপের সম্ভাবনার আগে আমি নিজে একটু বলে নেই সংলাপ নিয়ে আমার নিজের যে ব্যক্তিগত রিজার্ভেশন। শুধুমাত্র নির্বাচনী ব্যবস্থা কি হবে না হবে, কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেইটা ঠিক করার জন্য সংলাপ করলে আমার মনে হয় কোনো সমস্যার সমাধান হবে না, আবারও আমাদের পুরে মরতে হবে। কারণ দেখেন, আপনি এরা ওই সংলাপ করে কি করবো? আপনি আমার একটা তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তী সরকার বলেন, অথবা ফেরেশতাদের অধীনে আইন একটা নির্বাচন বলেন, সব অংশগ্রহণ করলো, সব দল অংশগ্রহণ করলো এবং সারা পৃথিবীব্যাপী প্রশংসা পাইলো, একটি গ্রহণযোগ্য নির্বাচন হলো। তারপরে কি হবে? এরপরে সংলাপ পরবর্তী না, নির্বাচন পরবর্তী সরকার কোন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করবে, কিছু জাতীয় বিষয়ে যদি আমরা আগে থেকে একমত না হই, নির্বাচনের পরে সংকট কাটবে না। একটা উদাহরণ দিই আপনাকে, শুধু ধরেন এই সংলাপ হলো, আওয়ামী লীগ মহান দায়িত্ব পালন করে বিএনপির সমস্ত দায়িত্ব দাবি মেনে নিল, বিএনপি পাওয়ারে আসলো, ধরেন নির্বাচনে বিএনপি জিতে আসলো, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হলো। এই হস্তান্তর কিন্তু শান্তিপূর্ণভাবে 2001-এ হয়েছে, হ্যাঁ, আমাদের রেকর্ড নজির আছে। হওয়ার পর এখন যে চলমান যুদ্ধাপরাধীদের বিচার যেটা চলছে, বিএনপির সঙ্গে জামাত যুক্ত, জামাতের নেতারা আপনার যুদ্ধাপরাধী, তাদের ফাঁসি হচ্ছে, কয়েকজন জেলখানায় আছেন, কয়েকজনের ফাঁসির দণ্ড হয়ে গেছে, কার্যকরের অপেক্ষায় আছে। এই লোকগুলি যে মন্ত্রী হবে না এই নিশ্চয়তা নাই, কারণ এরা বিএনপির সঙ্গে যুক্ত হয়ে এর আগে মন্ত্রী হয়েছেন। যখন একজন যুদ্ধাপরাধী আবার মন্ত্রী হবেন বা জেলখানা থেকে তাদের বের করে নিয়ে আসা হবে, তখন যে আওয়ামী লীগ আবার রাজপথে নামবে না, তখন ন্যাচারালি আওয়ামী লীগ রাজপথে নামবে এবং সেই আন্দোলনের এবং মানুষের সম্পৃক্ততাও বাড়বে। শুধু এইটুকু না, আবার যদি ধরেন 21শে অগাস্টের গ্রেনেড হামলার যে ঘটনা এই দেশে ঘটছে, এইটার তো বিচার হতে হবে। এই যে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, এটা তো ছোটখাটো ঘটনা না, হ্যাঁ, এই ঘটনাটার যদি বিচার করতে যাবে তখন আপনার বিএনপির লোকজন ওটার মধ্যে আসামি হয়ে যাবে, অলরেডি আসামি আছে। যে তারপরে আসে মুক্তিযুদ্ধের ইস্যু, স্বাধীনতার ইস্যু, আপনার বঙ্গবন্ধুর ইস্যু। আমি বলছি এইগুলো যদি ঠিক না হয়, আবার পরবর্তী সরকার আসলে তো আবারই আন্দোলন হবে। আবার যদি ধরেন আবার আওয়ামী লীগ আবার পাওয়ারে আসলো, ধরেন এই নির্বাচনে আওয়ামী লীগ পাওয়ারে আসলো, বিএনপি কি ওই পার্লামেন্টে যাবে? 2009-এ যে ইলেকশন হলো, এটা তো সর্বজন গ্রহণযোগ্য এবং অংশীদারিত্বমূলক নির্বাচন, এটা নিয়ে তো কারো দ্বিমত নাই। সেই সংসদে আপনার বিএনপি সংসদে গিয়েছে এই আপনার 17%, 82 পয়েন্টস প্লাস আপনার 82% তারা সংসদ বয়কট করেছে। ওই সংসদ 5 বছরে 10 দিন আপনার খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা সংসদে উপস্থিত ছিলেন, মানে বছরে 2 দিন। তো বছরে 2 দিন সংসদে যাওয়ার জন্য ওই সংসদ নির্বাচনে আমার কি আমার জরুরি বা দরকার পড়ে বাংলাদেশে? মানে তার মানে কি 5 বছর অন্তর অন্তর আসলে যে পরিস্থিতি, এইখান থেকে আপনার কিছু জিনিস আগে থেকে ঠিক করে নিতে হবে। সরকার কিভাবে চলবে, কে ঠিক করবে? না এগুলো আগে আপনার একমত হতে হবে। এটা হয়েছিল এই দেশে 3 জোটের রূপরেখা, যেটা আপনার 1990 সালে হয়েছে, সেই রূপরেখা অনুযায়ী নাগান আপনি এই দেশের বিচার ব্যবস্থা ঠিক করবেন, দুর্নীতি করবেন না, আপনার স্বাধীন দুর্নীতি কমিশন স্বাধীনই হবে, এই এখনকার মতো হবে না। আপনার বিচার ব্যবস্থা ঠিক থাকবে না, এটা আসলে আমাদের চলতে থাকবে। এটা বিবাদমান দুই পক্ষ, সেখানে প্রত্যাশাটাকে একটু না, তাহলে আপনার এই যে 91 থেকে আমরা কিন্তু নির্বাচনের মাধ্যমে আসছি। এটা হয় কি, যখন মানুষ একটা সংকটে থাকে, যখন একটা কঠিন সময় পার করে, তো সেই কঠিন সময়ই সে সবচেয়ে ভালো স্বপ্নটিও দেখে। 1971 সালেই আমরা সবচেয়ে ভালো স্বপ্ন দেখেছিলাম, যে সময়টি আমরা আমাদের সবচেয়ে কঠিন সময় পার করেছিলাম। তো এখন বাংলাদেশ স্বাধীনতার পরে অনেকগুলো সময়ের মধ্যে এটি আরেকটি কঠিন সময় পার করছে। 91 সালের পরে, তার আগে আমরা 75 সালে একটা কঠিন সময় পার করেছি। 21শে অগাস্টের কথা যেটা বললো, সেটা আরেকটা মর্মান্তিক কঠিন সময় আমরা পার করেছি, যদিও সেটিতে শেষ পর্যন্ত আওয়ামী লীগ বা বর্তমান প্রধানমন্ত্রী বেঁচে গেছেন।
কয়েকজন মারা যাওয়ার পরেও এটা কঠিন সময়। তো এইরকম কঠিন সময় আসলে আমাদের সুন্দর স্বপ্ন দেখতে হবে। যে কথা পিন্টু ভাই বলছেন, এটি আসলে আমাদের আগামী দিনে আমরা বাংলাদেশ যে একটি সুন্দরভাবে চলবে সেই স্বপ্ন। এটা এখন আমরা স্বপ্ন বলছি, তবে এটা খুব অসম্ভব স্বপ্ন নয়। এটি কিন্তু 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 আপনার বিএনপি এখন যে আন্দোলন করছে, তারা তো একটি নির্বাচন চায়, তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়, তারা তো এইগুলি দাবি দাওয়া তুলছে না। না, এই দাবি দেওয়া বিএনপি তুলবে না। এই দাবি দেওয়াটা তখনই আসবে যখন নাগরিক সমাজ বলি, দেশের মানুষ বলি, দেশের এই গণমাধ্যম বলি, সেই সমস্ত জায়গার থেকে যদি একটা চাপ তৈরি করা যায়, তখন এই দাবি দেওয়াগুলো তারা আনতে বাধ্য। ধরেন আপনার যুদ্ধাপরাধের বিচারের যে দাবি, এই দাবি কিন্তু সরাসরিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দাবি নয়। ঘাতক দালাল নির্মূল কমিটি, জাহানারা ইমাম, নাগরিক সমাজ, সাধারণ মানুষের দাবি, এবং এই দাবির সঙ্গে আওয়ামী লীগ ছিল। তারপরে একটি পর্যায়ে অনেক ঘটনা ঘটেছে, একটি পর্যায়ে এসে আওয়ামী লীগ সেই দাবিটিকে নিজের করে নিয়েছে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে, এবং সেটিকে আওয়ামী লীগ তার সুবিধা পেয়েছে। অর্থাৎ আমি বলছি যে এই যে আজকে যে কথাটি বলছি, আমরা এখন শুনে বলছি যে এটা তো অনেক ভালো একটি স্বপ্ন। এই অনেক ভালো একটি স্বপ্নই আমরা দেখতে চাই, এবং আমরা যদি চাপটা রাখতে পারি এবং বাংলাদেশ যদি সামনের দিকে এগিয়ে যায়, বাংলাদেশ যদি সামনের দিকে এগিয়ে যায়, তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোই এখন হোক বা 5 বছর পরে হোক এই কথাগুলো তারাই বলবেন। এটি হচ্ছে এই দাবি একটা ভালো। সেকেন্ড শুধু আপনার এই করে দিই, এই কথাগুলো যে বিএনপি বলছে না তা না। বিএনপির নির্বাচন ম্যানিফেস্টো দেখেন বা 3 জোটের রূপরেখা দেখেন, বিভিন্ন সময় দেখবেন এগুলো ছিল। এটা যে অস্বীকার করছে তা না, কিন্তু ইমপ্লিমেন্টেশনে যায় না। আপনি ছিলেন এখনকার সংলাপে, আপনি যে উদাহরণ দিলেন, আপনি একজন জাহানারা ইমাম ছিল, এখন কে আছে বলেন? না, এখন ওইভাবে কেউ নেই, কিন্তু ঘটনা হয় কি, দাঁড়িয়ে যাবে এটা কিন্তু বলা যায় না। এটা আসলে জাহানারা ইমাম যখন জাহানারা ইমাম সামনে এসেছে, তার আগে পর্যন্ত জাহানারা ইমাম তো বাংলাদেশেই ছিলেন। কখন কে দাঁড়াবে জাহানারা ইমাম তো সেই রকম আপনি দেখেন ভারতে আম আদমি পার্টি, তারা মানে একটা উপমহাদেশে পুরো একটা নজির, তাই না? আম আদমি পার্টি বলতে গেলে আবার এখানে খুব সংক্ষেপে বলা যায়, ধরেন আম আদমি পার্টির মতো একটা পার্টি আসতে হলে একটা দেশের গণতান্ত্রিক কাঠামোগুলো শক্তিশালী হতে হয়। আমাদের তো গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী নয়, সুতরাং ওই জায়গাটা একেবারেই অন্য আলোচনায় যাই না। আপনার যে প্রশ্ন ছিল যে নাগরিক সমাজের সংলাপের যে উদ্যোগ, এই উদ্যোগটি নিয়ে নাগরিক সমাজ সংলাপের উদ্যোগ নিক, অন্য যে কেউ সংলাপের উদ্যোগ নিক, আমি এটাকে খারাপভাবে দেখি না। আওয়ামী লীগের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ১/১১ কুশীলব, আমি এই বক্তব্যের সঙ্গে একমতই। তবে নাগরিক সমাজের ব্যানারে যখন আসার প্রেক্ষিতে এদের সঙ্গে যে আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখলাম, আমার কাছে মনে হয়েছে এই রাজনৈতিক নেতৃবৃন্দদের সম্পৃক্ত না করে নাগরিক সমাজ বলতে নাগরিক সমাজ মিলেই যদি এটি হতো, সেটি হলে পরিষ্কার হতো। যদিও আমরা হয়তো সকালের প্রেস কনফারেন্সে কিছু বিষয় তো দেখতে পারবো, কিন্তু আমার এই জায়গাটিতে সেজন্য এখন আসলে বলছে যে দৃশ্যপটে আর কি ডক্টর কামাল, মাহমুদুর রহমান মান্না এরা আসলে আর থাকছে না, হয়তো বা থাকছে না। কিন্তু তার চেয়েও বড় কথা যে এই সংলাপের উদ্যোগটিকে আমি খারাপ বলছি না, কিন্তু এই সংলাপের উদ্যোগের প্রেক্ষিতে একটি সংলাপ হবে বা আলোচনা হবে, আমি সেই সম্ভাবনাও দেখছি না। আর এখানে সংলাপ বিষয়ে আমার বক্তব্য খুব পরিষ্কার। দুটি অবস্থান, দুই রকমের কথা বলা হচ্ছে যে আপনি সংলাপ শুরু করেন তাহলে সন্ত্রাস বন্ধ হবে। তার মানেটা কি? তার মানেটা কি যে যতদিন পর্যন্ত সংলাপ শুরু না হবে ততদিন পর্যন্ত এই সন্ত্রাস চলতে থাকবে, এই পেট্রোল বোমা চলতে থাকবে। আমি এটার তীব্রভাবে বিরোধিতা করি। যদি কোনো কারণে ধরে নিলাম যে সরকার কোনো সংলাপ করবে না, সংলাপ করলো না, দায় হয়তো সরকারকে, আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম সব দোষ সরকারকে দিলাম, তারপরেও কি আপনি পেট্রোল বোমা মারা অব্যাহত রাখবেন? চলবেই, আপনার এই সন্ত্রাস চলবেই, কোনো অবস্থাতেই নয়। এই সন্ত্রাসকে, এই পেট্রোল বোমাকে আপনাকে বন্ধ করতে হবে। বন্ধ করে পাশাপাশি আপনি সংলাপ চান, আপনার সেই সংলাপের চাওয়ার ক্ষেত্রে সবাই সহায়তা করুক, সবাই সমর্থন করুক। আর সরকারের কাছে অনুরোধ থাকবে, যদি সন্ত্রাস বন্ধ হয়, জনমানুষের জীবন যদি নিরাপদ হয়, তাহলে আপনারা বসে আলোচনা করে এই সমস্যার সমাধান করেন। বিরোধী দল যাতে ওই জায়গা থেকে বের হয়ে আসে, আমি শুরুতে যেটা বলেছিলাম, ওই জায়গাটিতে সরকারের দায়িত্ব হচ্ছে বিরোধী দলকে এক ধরনের আশ্বস্ত করা, এক ধরনের এক্সিট সুযোগ দেয়া। এই জায়গাটিতে সরকারের দায়িত্ব। কেউ কারোর জন্য কোনো এক্সিট কি রেখেছে? না, এখন পর্যন্ত তো দেখা যাচ্ছে না, কিন্তু এটা তো রাখতে হবে। যেটা ওনার সাথে আমি ভেরি মাচ একমত, এই জায়গায় যে আপনার পেট্রোল বোমা মারাটা বন্ধ করতে হবে, এই জায়গাটার সাথে কোনো রকমের আপোষ নাই। এটা কোনো শর্ত হতে পারে এটা। আচ্ছা, আমার জাস্ট জানার ইচ্ছা, আপনার কি মনে হয় পেট্রোল বোমা যারা মারছে তাদের উপর কি বিএনপির সত্যিকার অর্থে কোনো নিয়ন্ত্রণ আছে? শুনেন, বিএনপির নিয়ন্ত্রণ থাকুক আর না থাকুক, বিএনপি যদি বলে যে পেট্রোল বোমা মারা বন্ধ করো বা তাদেরকে ধরিয়ে দাও, বা যে পেট্রোল বোমা মারবা
তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আপনি দেখেন থাকে কিনা যেমন বিএনপি এর গোলাপ জামাত। মুর্তজা। অথবা আপনি দেখেন। অথবা অথবা বিএনপি যদি কালকে বলে যে ঠিক আছে আমরা সরকারের সঙ্গে আলোচনা করব, বা যেহেতু আমাদের আন্দোলনের প্রেক্ষিতে পেট্রোল বোমা মারা হচ্ছে, মানুষ পুড়ছে, ঘোষণা আমরা দেখ। আপাতত আন্দোলন স্থগিত রাখলাম, আন্দোলন করলাম না, আর সরকারকে অনুরোধ করা যে পেট্রোল বোমা মারছে ক্ষেত্রে যারা তো- তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সেই ক্ষেত্রে তো আবার তারপরেও তারা- যদি সেই ক্ষেত্রে তো তারপরে না না, একটু সেই ক্ষেত্রে তো আবার আপনার একটা যে সাইকোলজিক্যাল যে ওয়ার্ড থাকে সেখানে তো ধরে নেওয়া হবে যে বিএনপি পরাজিত শুনেন হলো। এটা কি তাই না না? এই- জয় এটাও তো পরাজয়ের একটা- বিষয়টিকে এই জায়গায় মানুষের রাজনীতির জয় পরাজয়ের এই সাইকোলজিক্যাল ব্যাপারের চেয়ে মানুষের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়টি বিএনপি শোনো, এরা তো জয় পরাজিত কেন? মানুষের মন জয় করবে তারা। বিএনপি যে জায়গাটিতে ভুল করছে, বিএনপি ভুল করছে কি, বিএনপি নেত্রী বনানীর কার্যালয় থেকে বের হচ্ছেন না। কেন বের হচ্ছেন না? তাকে বোঝানো হয়েছে আপনি যদি এখান থেকে বের হন তাহলে আপনার ঢুকতে দেওয়া হবে না। ধরে নিলাম এটাই